আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অপসংস্কৃতির বিরুদ্ধে সংস্কৃতির লড়াই। উৎসব টেলিফিল্মের শুক্রবারের আয়োজন। এসো উৎসবের আড্ডায় মাতি। বিশ্বের যে জায়গায় বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের সাথে আছেন কলকাতার দুজন শিল্পী। একজন হলেন নজরুল গবেষক ও সঙ্গীত শিল্পী কলকাতার দীপা দাস। নমস্কার, আমাদের শুভ সন্ধ্যা। নমস্কার। আমাদের সাথে আছেন কলকাতার আরেকজন বাচিক শিল্পী নবারুণ সুমন। নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। এবং আমাদের এই আজকের অনুষ্ঠানটি যিনি গ্রন্থনা এবং উপস্থাপনা করবেন, তিনি হলেন আমাদের বাংলাদেশের বিশিষ্ট একজন কবি এবং সঙ্গীত শিল্পী জনাব পলক রহমান। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম সালাম। আর আমি সৌদি আরবের রিয়াদ থেকে সারওয়ার জাহান সিদ্দিকী বলছি। আমরা অনুষ্ঠান শুরু করি পলক ভাই। হ্যাঁ, শিওর। শ্রোতারা এসছেন। আসসালামু আলাইকুম সুধী এবং আমাদের গুণগ্রাহী এবং সম্মানিত শ্রোতা দর্শক, যারা আজকে অধীর আগ্রহেই অপেক্ষা করছিলেন আমাদের এই উৎসব টেলিফিল্মে এসো উৎসবে মাতি, উৎসবের আড্ডায় মাতি অথবা এসো উৎসবে মাতি, উৎসবের আড্ডায়। আমরা এই স্লোগান নিয়ে আমরা আমাদের সবচেয়ে উৎসব টেলিফিল্মের যে প্রধান স্লোগান সেটা হলো অপসংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন। আমরা অপসংস্কৃতিকে আমরা সবসময় আমরা দূরে রাখতে চাইছি। আমরা চাইছি যে আমরা শুদ্ধ ধারার সংস্কৃতির চর্চা আমাদের মধ্যে হোক, সঙ্গীতের চর্চা হোক। তা আজকে আমরা আমাদের এটা দ্বিতীয় এপিসোড। আমরা আপনারা যারাই বাংলা ভাষাভাষী, আমাদের এপার বাংলা ওপার বাংলা সহ বিশ্বের যেখানে যারা অবস্থান করছেন এবং আজকে আমাদের সাথে সংযুক্ত আছেন, আমরা সত্যি সৌভাগ্যবান যে আপনাদেরকে আমরা সাথে পাবো আগামী যে সময়টুকু আপনাদের সাথে থাকবো। এবং আমাদের মাঝে যে দীপা দাস আছেন, আমরা খুব সৌভাগ্যবান। কলকাতা দীপা দাস, উনি নজরুল গবেষক, মানে এই জিনিসটাই। এবং ইতিমধ্যেই উনি বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন ফোরামে নজরুল গবেষণা নিয়ে বিভিন্ন রকম বক্তব্য রাখছেন। অনেক রকম নজরুলের জানা অজানা কথা নিয়ে উনি বক্তব্য রাখছেন। এবং সেই সাথে শুধু বক্তব্য নয়, এবং নজরুলকে নিয়ে ওনার যে গবেষণা লব্ধ যেসব সুর, সঙ্গীত, সেসব বিষয়গুলোও তিনি আমাদের মাঝে তুলে ধরছেন। দীপাদি, তোমাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই এপিসোডে। তোমার কাছে আমরা অনেক কিছু শুনবো আজকে, আশা রাখছি। আর নবারুণ সুমন যে আছে, বাচিক শিল্পী, বয়সে খুব তরুণ। তুমি কলকাতায় থাকছো, কলকাতার ছেলে তুমি। সাধারণত কি ধরনের আবৃত্তি করে থাকো তুমি? সাধারণত কার আবৃত্তি গুলো করে থাকো তুমি? আবৃত্তি সমস্ত রকম করি। রবীন্দ্রনাথ, আধুনিক, ভালোবাসি আধুনিক কবিতা বেশি করতে। তার কারণ বর্তমান যুগে দাঁড়িয়ে আধুনিক কবিতা কোথাও যেন মনে হয়, বিশেষ করে ধরুন শ্রীজাত আমার অত্যন্ত প্রিয় একজন কবি। বা যদি সেই সময়কারও মানে 5-এর দশক, 6-এর দশক, 8-এর দশক, এই সময়কার কবিতাগুলো পড়তে আমার বেশি ভালো লাগে। এরম নয় যে একেবারে রবীন্দ্রনাথ বা নজরুলকে এড়িয়ে যাব, সেই স্পর্ধা আমার নেই। তবে আমার যিনি গুরু, শ্রদ্ধেয় জগন্নাথ বসু মহাশয়, ওনার কাছেই আমি শিখি। এবং মানে এই মানুষটিকে পেয়েছি বলেই হয়তো যতটুকু আমি পারি বা করছি তার জন্যই এবং আপনাদের ভালোবাসায়। খুব ভালো লাগলো যে আজকের এই অনুষ্ঠানে এই মঞ্চ থেকে তোমার গুরুকে আমরা প্রণাম জানাই।
আর তুমি আবৃত্তির বাইরে কি করছো এখন? পড়াশোনা করছো না অন্য কিছু না, করছো? পড়াশোনা আমার বাংলাতেই। আমি বঙ্গভাষা এবং সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, মানে বাংলা নিয়ে। আহ, হুম হুম আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 2018-তে। হুম তারপরে আমি হুম এখন মূলত আহ, আনন্দবাজার পত্রিকার যেটা ওয়েডিং ডিপার্টমেন্ট আছে ওখানে কর্মরত। এবং এর সাথে সাথে বাহ, কবিতা লেখা, গান করা, মানে গানও টুকটাক চলে। যদিও শেখা নয়, একেবারেই আমি সুর তাল লয় ছন্দ কিচ্ছু জানি না, বাট মনের আনন্দে মনের খুশিতে গান করি। আর না কবিতা। ঠিক আছে। বা- বাঙালি মানেই তো বুঝো না, বাঙালির একদম। কণ্ঠে গান থাকবে, কবিতা থাকবে, এটা একদম যথেষ্টই একদম। স্বাভাবিক। খুব ভালো লাগে। তোমার কাছে ফিরবো, তার আগে দীপাদির কাছে আমরা একটু কিছু কথা শুনে আসি। কারণ দীপাদি, তোমাদের কালকে দীপালি, তুমি আমি দেখলাম কয়েকটা জায়গায় কয়েকটা পোস্টার এসছে। তুমি আর দীপালি মানে আমাদের কালী পূজা, আমরা যেটা কালী দীপাবলি, পূজা, হ্যাঁ আমরা শুভ দীপাবলি, দীপাবলি বলি। শুভ হ্যাঁ, দীপাবলি, শুভ হ্যাঁ শুভ দীপাবলি। দীপাবলি, কালী পূজা। এটাকে এবং বা সত্যি কথা আনন্দ বলতে, উৎসব। তুমি তুমি নজরুল গবেষক হিসেবে তুমি ভালো মতো জানো, আমি যতটুকু জেনেছি যে কালী সাধন কিন্তু আমাদের নজরুল একসময় কালী সাধনই করতেন। এবং তার গুরুজি ছিলেন হলো উম ইয়া বরদা, বরদা মজুমদার বোধহয়, বরদা বরদাচরণ মজুমদার, মজুমদার। হুম। বরদাচরণ মজুমদার। এবং তিনি তার কাছ থেকে যে দীক্ষা নিয়েছিলেন, ব্রহ্মা থেকে শুরু করে কালী পূজার এবং কালী সাধনা করতেন। এবং উনি এই সুবাদে উনি অনেক শ্যামা সঙ্গীত করেছেন, অনেক কিছু মানে ধর্মীয় সঙ্গীতে হিন্দু এবং মুসলমান দুটোকেই পাশাপাশি রেখে যথেষ্ট রচনা করে গেছে। আজকে তোমার কাছে শুনবো এই দীপাবলির উপরে, এবং আরো অনেক কিছু শুনবো। আজকে তুমি যদি একটু নজরুল সম্বন্ধে আমাদের বলো, কালকে দীপাবলি আছে, আহ সেই সাথে নজরুলের সবথেকে প্রথমে বিষয়টা নিয়ে। সত্যি কথাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। টেলিফিল্ম উৎসব, টেলিফিল্ম আয়োজিত যে এই অনুষ্ঠান, এসব এসো উৎসবের আড্ডায় মাতি। এবং তার সাথে যে একটি সত্যি একটি সুন্দর স্লোগান, যে অপসংস্কৃতির বিরুদ্ধে সংস্কৃতির লড়াই। সেই সংস্কৃতি লড়াই, যে আমরা যারা এই সাংস্কৃতিক কর্মী, আমরা কিন্তু এই সত্যি কথাই এটা চর্চা করছি। মানে আমরা এইগুলোকে নিয়ে আমরা নিজেরা সমৃদ্ধ হতে চাইছি। তো আমাদের যে আগামী প্রজন্ম, তাদেরকে আমরা যতটা জানি বা আমাদের অজানায় কিছু রয়েছে, সেইগুলোকেও কিছুটা জেনে তাদেরকে বুঝিয়ে দিতে আমাদের যে দায়িত্ব, কর্তব্য। কাজী নজরুল ইসলাম বলছেন, শিল্পীরা মানুষের চিরন্তন, শিল্পীরা মানুষের চিরন্তন, কবি, বাহ, সাহিত্যিক, শিল্পী সৌন্দর্য লোকের এবং আনন্দ লোকের বাণী বয়ে আনে। তাহলে একজন শিল্পীর তার কত বড় দায়িত্ব এবং কর্তব্য সমাজের প্রতি, যে আমরা সেটাই। শিল্পী সত্তা কিন্তু সুখে দুঃখে সর্বস্থানে বিরাজ করে। তাই না? দিদি আমরা তোমাকে সুখেও এখানে গান করি। তো দিদি তোমাকে একটু এখানে একটু আটকে রাখি, যে আমাদের ফ্রেমে যিনি একটু হলেও ইন্ট্রোভার্ট, আমাদের সারোজান সিদ্দিকী, একটু কথা ওনার সম্বন্ধে না বললেই নয়। এই যে টেলিফিল্মের কর্ণধার, এবং বিশেষ করে উনি সবসময় একটু ইন্ট্রোভার্ট, উনি নেপথ্যে থাকেন। এই যে অপসংস্কৃতির বিরুদ্ধে সংস্কৃতির লড়াই, এই যে স্লোগান, এই স্লোগানটা নিয়ে যে ব্যক্তিটি এই উৎসব টেলিফিল্মের এই আয়োজন করেছে বা এই মঞ্চ তৈরি করেছে, তিনি আমাদের সারজাহান সিদ্দিকী। আমরা বিশ্বাস করো না, সারজাহান সিদ্দিকী নিরলস ভাবে চেষ্টা করে যাচ্ছে সংস্কৃতিকে কিভাবে আমাদের প্রতিটি বাঙালির ঘরে ঘরে অপসংস্কৃতি থেকে দূরে ঠেলে সংস্কৃতির একটা বিজয় আনা যায়। সেদিক থেকে আমি আমরা সকলেই, আমি আমাদের ফ্রেমের সাথে যেহেতু যুক্ত এখনো আছেন আমাদের সারজাহান সিদ্দিকী ভাই, তাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই মঞ্চ থেকে, যিনি আমাদের সাথে যুক্ত আছে। অবশ্যই, অবশ্যই। যিনি এবং শুধু তাই নয়, এবার তুমি যে বলো, এবার আমাদের, তুমি বলো, হ্যাঁ হ্যাঁ। আমি বলতে চাইছি যে সিদ্দিকী ভাই, অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। যে আসলে আমরা যখন বলে না, আমাদের একটা মানে প্রবাদ বাক্য আছে, যে যে আমাদের এই যারা প্রবাসে থাকেন, তাদের কিন্তু দেশের প্রতি এবং নিজের বাংলা ভাষার টানটা প্রতি বেশি থাকে, অনেক টান, অনেক বেশি টান। এবং অনেক আমি বেশি থাকে। প্রবাসে গিয়ে দেখেছি, আমার সৌভাগ্য হয়েছে প্রবাসের অনেকগুলো দেশে যাওয়া।
সেই জন্যে সেই সুবাদে বলি যে আমি প্রবাসে নিজে থেকেছি, দেখেছি, যার জন্য উপলব্ধিটা একদম প্রত্যক্ষভাবে করতে পারি। সত্যি কথাই, যারা প্রবাসে থাকেন, প্রবাসে আমাদের যারা বাঙালিরা আছেন, তারা কিন্তু নিজেদের মাতৃভাষা এবং সংস্কৃতি নিয়ে অনেক সচেতন। আমরা যারা দেশে থাকি তাদের থেকে অনেক বেশি সচেতন। বেশ। তার জন্য সিদ্দিকী ভাই অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনি সৌদি আরবে বসেও বাংলা সংস্কৃতি নিয়ে আপনি এতটা ভাবছেন এবং আপনিও চাইছেন যে আগামী প্রজন্ম যেন তাদের সংস্কৃতিকে ভুলে না যায়, তার জন্য এই অসাধারণ, প্ল্যাটফর্মটি অসাধারণ। ওটা আমিও আশা করি আপনারা পৃথিবীর যে যে প্রান্তে আছেন, আমরা বাংলা ভাষাভাষী যারা আছি সবাই আমরা আসলেই আমাদের ওই শিকড় একটাই, যে আমরা বাঙালি বা বাঙাল যাই বলেন, বাঙালি, মাতৃভাষা বাংলা, আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। এবার আমি বাংলাদেশেই থাকি, আপনি ভারতেই থাকেন, কলকাতায় থাকেন, কিন্তু আমাদের শিকড় একটাই যে আমরা বাংলা। সেই ক্ষেত্র থেকেই আসলে আমি আসলে সত্যিকার অর্থে একদম থিয়েটারের মানুষ। আমার আসল পেশা নেশা যাই বলেন, আমার থিয়েটারই কাজ করি, যদিও আমি এখন প্রবাসে আছি। এবং আমি আশা করি যে আপনারা আমার সাথে যদি থাকেন, ভবিষ্যতে আমি বাংলাদেশে ব্যাক করলে অবশ্যই আমরা এমন একটা কিছু করতে চাই যে ভবিষ্যতে উৎসব টেলিফিল্মকে সবাই মনে রাখে, আপনাদেরকে সবাই মনে রাখে। ধন্যবাদ। নিশ্চয়ই, একদম একদম। থ্যাংক ইউ সারোয়ার ভাই। আমরা দীপাদির কাছে আজকে, কালকে দীপাবলির উপরে কিছু তথ্য নিয়ে আমরা একটা নজরুল গীতি শুনবো, যে নজরুলের এই শ্যামা সঙ্গীত থেকে শুরু করে যে আমাদের যে হিন্দু মাইথোলজি নিয়ে যে গানগুলো লিখেছিলেন, কি অসাধারণ। আমি তো মনে করি কখনো কখনো যে এরকম গান বোধহয় এখন আর কেউ রচনা করতে পারে কিনা তার সন্দেহ আছে। উনি যে গানগুলো গোঠের রাখাল, ওই যে আমি একটা শুনি, গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, ওরে বাপরে বাপ, অসাধারণ ব্যাপার স্যাপার। আপনি একটা দীপাদি আর কিছু বলেন, বলে একটা গান শুনেন আমাদের। আমি বলতে চাইছি যে যোগ সাধনের কথা নিয়ে শুরু করেছিলে বলক ভাই, যে যোগ সাধনের কথা বলেছে যে কাজী নজরুল ইসলামের তিনি যে যোগ সাধনা করতেন, তিনি যোগ সাধন একটি নিবন্ধটিতে প্রকৃতপক্ষে একটি গ্রন্থের ভূমিকা। লালগোলা হাই স্কুলের প্রধান শিক্ষক বরদাচরণ মজুমদার ছিলেন একজন গৃহী যোগী। তার একটি ক্ষুদ্র পুস্তিকায় লিখবার জন্য কবিকে অনুরোধ করা হয়েছিল। বরদাচরণ মজুমদারের কাছে তখন যোগাভ্যাস করতেন কাজী নজরুল ইসলাম। আমরা অনেকেই কিন্তু সেটা জানি না। কবি নিজে যোগাভ্যাস করতেন এবং এই গ্রন্থটির নাম রাখা হয়েছিল কিন্তু পথহারা পথ, একটি গ্রন্থ, যেখানে এটি যোগ সাধন বিষয়ক একটি গ্রন্থ। এবং এই ভূমিকার ভিতর দিয়ে কাজী নজরুল ইসলামের জীবনের একটি দিক উদ্ঘাটিত হয়েছিল। কবি বলেছেন, বরদাচরণ মজুমদারকে সাধন পথের প্রতিটি পথিকই চেনেন। তার সঙ্গে পরিচিত হইবার পরই কবির ভাবান্তর দেখা দিল। নজরুল লিখছেন, সেই দিন হইতে আমার বহির্মুখী চিত্ত অন্তরে যে অভাব বোধ করিতে লাগিল, তখন ভারতের রাজনীতি ভীষণ ঝড় উঠিয়াছে। অসহযোগ আন্দোলনে বাংলার প্রলয়ন্ত রুদ্রের চেলারা ভূপতি ভঙ্গে ভয় দেখাইতেছে। আমি ধূমকেতু রূপে সেই ভৈরবের মশাল জ্বালিয়া চলিয়াছি। কিছুদিন পরে তখন আমি আমার পথ খুঁজিতেছি, তখন আমার প্রিয়তম পুত্রটি সেই পথের ইঙ্গিত দেখাইয়া আমার হাত পিছলাইয়া মৃত্যু সাগরে হারাইয়া গেল। মৃত্যু এই প্রথম আমার ধর্মরাজ রূপে দেখা দিল। সেই মৃত্যুর পশ্চাতে আমার অন্তরাত্মা নিশিদিন ঘুরিয়া ফিরিতে লাগিল। প্রবন্ধটির উপসংহারে নজরুল বরদা বাবুর প্রসঙ্গে লিখেছেন, আমার যোগ সাধনায় যিনি, তাহার সম্বন্ধে বলিবার দৃষ্টতা আমার নাই। সেই সময় আজও আসেনি। আমার যাহা কিছু শক্তির প্রকাশ হইয়াছে কাব্য সঙ্গীতে, আত্মজীবনে, তাহার মূল যিনি, আমি তাহার শক্তির প্রকাশের আধার মাত্র। তাহাকে জানাইবার আজ আদেশ হইয়াছে বলিয়াই জানাইলাম। এই যে তার চিন্তা ভাবনা, তিনি যে যোগ সাধনের কথা বলেছেন, তার সাথে আগামীকাল শুভ দীপাবলি উৎসব, অর্থাৎ আলোর উৎসব। সকলের ঘরে আলো, তারা প্রদীপ জ্বালিয়ে
সকল এখানে শুভকামনা। এখানে একটা কথা যদি আমি একটু বলে রাখি আপনার সাথে একটু যোগ করে কয়েক সেকেন্ড, সেটা হলো যে উনি উনি বরদাচরণকে এমন ভাবেই মানে তার হলো গুরু হিসেবে নিয়েছেন। আম, গুরু হিসেবে মানতেন যে প্রমীলা দেবী যখন হলো অসুস্থ হয়ে পড়লেন পক্ষাঘাতে, এবং উনি বারবার তার এত বিশ্বাস ছিল যে বরদাচরণ কিছু করলেই তার স্ত্রী সেরে উঠবে। এই হ্যাঁ, বিশ্বাসটা তার অটুট বিশ্বাস। ছিল এবং একদম। সাংঘাতিক ভাবে উনি যা বলেছেন, মানে তেল পড়া থেকে শুরু করে নুন পড়া যা ছিল এবং যত রকমের সাধন, কালীর সবটাই কালীর কাছে করেছেন। গিয়ে ব্রহ্মার কাছে গিয়ে সবটাই উনি করেছেন সাংঘাতিক হ্যাঁ, ভাবে, যে তবু যেন প্রমীলা দেবী একটু সেরে উঠেন আর কি। সুস্থ, হ্যাঁ, ঠিক আছে সুস্থ দিদি, হয়ে। এবার কি গানটা শুনবো, না, একটা গান উনি শুনি আপনার কাছে। সেই একটা উনি বলছেন, এমন একটা সঙ্গীত তিনি লিখেছেন, দেখুন গানটি 1935 সালে দেবেশ বিশ্বাসের কণ্ঠে গানটি রেকর্ড হয়েছিল। তিনি বলছেন, মাকে বলছেন, মা গো, আমি তান্ত্রিক নই, তন্ত্র মন্ত্র জানি না মা, আমার মন্ত্র যোগ সাধনায় ডাকি শুধু শ্যামা শ্যামা। উনি বলছেন আর কি যে তন্ত্রমন্ত্র আমি কিছুই জানি না। তিনি কত সুন্দর সরল ভাবে তিনি মাকে, একটি সন্তান যেমন মায়ের কাছে তার আবদার করে, ঠিক তেমনি কি করে বলছেন, আমি একটু শোনাচ্ছি আপনাদেরকে। বাহ, সত্যি তাই যে আমার আমরা মনে হয় মাইক গুলো আমরা একটু অফ রাখি, হ্যাঁ, গানের সময়। মা গো, আমি তান্ত্রিক নই, তন্ত্র মন্ত্র জানি না মা, মা গো, আমি তান্ত্রিক নই, তন্ত্র মন্ত্র জানি না মা, মা গো, আমি তান্ত্রিক নই, আমার মন্ত্র যোগ সাধনায়, আমার মন্ত্র যোগ সাধনায় ডাকি শুধু শ্যামা শ্যামা, মা গো, আমি তান্ত্রিক নই। যাই না আমি শ্মশান মশান, দিনা পায়ে জীব বলিদান, যাই না আমি শ্মশান মশান, দিনা পায়ে জীব বলিদান, খুঁজিতে তোকে খুঁজি না মা, খুঁজিতে তোকে খুঁজি না মা, অমাবস্যার ভোরতে জামা, মা গো, আমি তান্ত্রিক নই, তন্ত্র মন্ত্র জানি না মা, মা গো, আমি তান্ত্রিক নই। ঝিমনি যেমন নিশুত রাতে এক টানা সুর গায় বিরাম, ঝিমনি যেমন নিশুত রাতে এক টানা সুর গায় বিরাম, এমনি করে নিত আমি শ্যামা, তেমনি করে নিত আমি জপি শ্যামা তোমারি নাম, মা গো, আমি তান্ত্রিক নই। শিশু যেমন অনায়াসে জননীরে ভালোবাসে, শিশু যেমন
মা গো আমি তান্ত্রিক নই, তন্ত্র মন্ত্র জানি না মা, মা গো আমি তান্ত্রিক নই, আমার মন্ত্র যোগ সাধনায়, আমার মন্ত্র যোগ সাধনায়, ডাকি শুধু শ্যামা শ্যামা মা গো আমি তান্ত্রিক নই। অসাধারণ অসাধারণ দীপাজি, খুব অন্যরকম লাগলো। আমি তোমার কাছে আবার ফিরে আসব। আমি দেখে আমাদের নরন বসে আছে, ও কি নিয়ে ওর কাছে একটু আমরা যাই। নরন, তোমার কাছে আবৃত্তি একটু শুনবো। তোমার আবৃত্তি, তাহলে আবৃত্তি কতদিন ধরে তুমি চর্চা করছো? তোমার এই চর্চাটা কতদিন হলো? আমার ছোট থেকেই একদম, মানে যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম, তখন বিভিন্ন রকম অনুষ্ঠান, বিভিন্ন রকম গান বা আবৃত্তি, এগুলো অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম, শিখতাম না কিন্তু। তারপর আস্তে আস্তে যখন হাই স্কুলে উঠলাম, তারপরে কলেজে উঠলাম, এরকম করতে করতে আস্তে আস্তে এই কালচারাল বিষয়টার মধ্যে আমার ঢোকা। তারপরে যখন আমি মাস্টার্স করছি, স্নাতকোত্তর, তখন কোনো একটি ঘটনা সূত্রে স্যারের সাথে আমার আলাপ, জগন্নাথ স্যারের সাথে, এবং তারপরে আমার পথ চলা শুরু। মানে সেইভাবে যদি বলা যায় যে কবিতার জগৎটা কিভাবে আমার শুরু হয়, মানে কবিতা একদম শেখা, তো সেটা একদম আমি বলবো যে মানে আমার মাস্টার্স পড়তে পড়তেই আমার শুরু। তো মোটামুটি যদি বছর হিসেব করি তো 3 থেকে 4 বছর। 3 থেকে 4 বছর হচ্ছে যে একটা কিন্তু বাচিক শিল্পী খুব রেয়ার মানুষজন বাচিক শিল্পী হতে চায় না। হতে চায় না ঠিক আমি বলবো না, আসলে বাচিক শিল্পী হওয়াটা, আবৃত্তিকার হওয়াটা একটু কঠিন। কারণ এর সাথে অনেক সাধনা লাগে, প্রমিত বাংলা উচ্চারণের সাথে একটা আলাদা আত্মিকতা লাগে, একটা আলাদা দখল একদম। লাগে। এবং খালি তাই না, আমি যতটুকু জেনেছি, কারণ আমি সত্যি কথা বলতে তোমাকে বলি, আমাদের এখানে আমার একটা বাচিক এই আবৃত্তির একটা ক্লাস হতো। আমি একটা আবৃত্তি ক্লাসে আমি মাঝে মাঝে যেতাম। এবং আবৃত্তির সাথে তো নিশ্চয়ই গলা সাধনের ব্যাপারটাও আছে। তোমরা কি আবৃত্তি যারা করছো তারা কি সারগামও তোমরা করো না? সারগামের সাথে কি তোমাদের সম্পর্ক আছে? না, আমরা হচ্ছে হ্যাঁ, মানে আমাদের যখন একদম শুরুতে যখন কবিতা শুরু হয় বা আবৃত্তির ক্লাস হুম, স্টার্ট হয়, আমরা কণ্ঠ অনুশীলন তো হয়, একটি বিশেষ কণ্ঠ কবিতা আছে। অনুশীলন হয়। আহ, একদম 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 সেটা, একদম একদম একটি বিশেষ কবিতা আছে, সেটার মধ্যে দিয়ে যেমন আমরা যখন গান করি বা গানের যখন ক্লাস হয় তখন স্যার গান আমি তোমার কাছে ছোট্ট করে, সা তুমি হয়তো বা এখন আ, অনেক মানে শিখছো, একদম। আমি তবু তোমার কাছে ছোট্ট করে একটু জানতে চাই যে আমরা যারা চেষ্টা করি যে বাচিক শিল্পী বা আবৃত্তিকার হওয়ার, এবং বলে যে কবিতা আবৃত্তি কবিতা পাঠ, হ্যাঁ কবিতা পাঠ কবিতা আবৃত্তি, এই দুটোর মধ্যে একটা একটা সূক্ষ্ম একটা ব্যবধান আছে। এটা তুমি যদি এক কথায় বলো যে কোনটার মধ্যে কোনটা গেলে পারে, পাঠ থেকে আবৃত্তিকার হতে গেলে পারে কতটুকু সাধনা দরকার, এবং কোন দিকটা বেশি লক্ষ্য রাখা দরকার একজন বাচিক শিল্পী? পঠন এবং মনন, পঠন এবং মনন, এই দুটো জিনিস। গুণন, রায় মনন, রায়, এই দুটো জিনিসকে সবসময় লক্ষ্য রাখতে হবে। মনন এবং পঠন, অর্থাৎ হ্যাঁ একেবারেই, অর্থাৎ আমি যে জিনিসটা পড়ছি বা পাঠ করছি সেটা কতটা আমার অন্তর্নিহিত হচ্ছে। অর্থাৎ সেই কবিতা বা লেখা, আমরা তো শুধু কবিতা আবৃত্তি করি না, আমরা যে কোনো রকম লেখা পাঠ করি, রবীন্দ্রনাথের হয়তো কোনো রচনা বা কোনো হ্যাঁ, একজনের রচনা, কোনো ছোট লেখক বা গল্প কবি। পাঠ করছো, উপন্যাস পাঠ হচ্ছে, হ্যাঁ পাঠ তো হ্যাঁ অনেক হ্যাঁ কিছু হ্যাঁ, হচ্ছে। একদম। এবং তো তোমাকে বলি আজকাল একদম, এবার তার মানে এবং তোমাকে আরেকটা তথ্য আমার যতটুকু জানা মতো, যে আজকাল তো
ছোট গল্পকেও মানে গদ্য কবিতার টার্মোলজিতে ফেলতে চায় আর কি, যে ওটা একটা কবিতার ধারায় আসছে আর কি। এবং আমি তোমাকে বলি, কবিতা আমরা তো যারা কবিতা লিখি আমরা, এবং কবিতা নিয়ে যারা আমরা আমাদের দুর্বলতা আছে, পাঠ করি, আমরা যারা এটা নিয়ে ভাবনা করি, আমি সবসময় একটা কথা বলি যে কবিতা পড়তে গেলে কবিতাকে কিন্তু কবিতার মতো করে পড়তে হবে, কারণ কবিতা একটা সুর আছে, ছন্দ আছে, একটা লয় আছে। কিন্তু আমরা যদি কবিতাকে সাধারণত একটা গদ্য বা উপন্যাসের মতো করে পড়ি, একটা প্রবন্ধের মতো করে পড়ি, তাহলে কিন্তু কবিতার ভেতরের অন্তর্নিহিত বিষয়টাকে ঠিক ভেতরে দোলা দেয় না, ওই জায়গাটা আসতে চায় না। এই কবিতাকে জায়গাটা কবিতার মতো পড়ি। এই জায়গাটা আমি একটু বলি। এই জায়গাটা আমার একটু দ্বিমত আছে, মানে কবিতাকে এটা আমার গুরুর থেকেই প্রাপ্তি, যে কবিতা বলে মানে আমরা যখন মঞ্চটা তো আমাদের কাছে সব, তো মঞ্চে উঠে যখন আমরা কোনো কিছু পাঠ করছি বা বলছি, আমাদের স্যার একটা কথা বলেন, এবং আমি এটা ভীষণভাবে ওনার কাছ থেকেই শেখা, যে কথা বাহ। বলো, কথা বলো, অর্থাৎ মানুষের কথা বলো। তুমি কবিতা বলছো বা আবৃত্তি করছো, এই যে একটা কোট আনকোট কথা বসে যাচ্ছে, তখনই মানুষ একটু নড়ে চড়ে বসবো, ও আবৃত্তি হচ্ছে, এটা নয়। অর্থাৎ আমি যখন একটা কবির লেখাকে আমি নিজের ভাষায় প্রকাশ করছি, অর্থাৎ সেটা আমার অন্তরের ভাষা, আমার এক্স্যাক্ট। মনের ভাষা, অর্থাৎ মননের ভাষা। তো এই যে কথাটা, এটা তো তার মনের মধ্যে ঢোকাতে হবে, তার মনে প্রবেশ করাতে হবে দর্শকের এবং শ্রোতার। তো সেই জায়গাটা আমাকে ধরতে হবে। অর্থাৎ আমি যদি একটি স্টেজে উঠে একটি সুর করে, ছন্দ করে, অবশ্যই সুরের কবিতা অবশ্যই সুর করে পড়তে হবে, এটা না, এটা আমি সেটা মানতেই বলছি হবে। না। আমি তোমাকে একটা কথা এখানে একটু কথা বলছি, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে কবিতা আবৃত্তিতে গেলে পারে ওর ভেতরের একটা আলাদা, প্রত্যেকটারই একটা ছন্দ আছে, একটা একদম হালকা একদম একটা সুর একদম। আছে। আমি মানে বলছি যে কবিতা আবৃত্তি বা কবিতা পাঠ করতে গেলে কবিতার মতো করেই পাঠ করা উচিত। এটা এমন হ্যাঁ, না যে আমি সাদা মাটা পড়ে গেলাম, তাহলে কিন্তু কবিতার মজা মানে পাওয়া যাবে। মানে আমি যদি এইভাবে বলি বিষয়টাকে, মানে হ্যাঁ। একজন বাথরুম সিঙ্গার, সেও সিঙ্গার, কিন্তু একজন যে মাইকের সামনে গান করছেন সেও সিঙ্গার, কিন্তু দুজন সিঙ্গার তো এক হতে পারেন না কখন। এক তো হতে বিষয় পারে না আর কি। আচ্ছা চলো, একেবারে আজকে আমাদেরকে কি আবৃত্তি, একটা আবৃত্তি, তোমার আবৃত্তি একটা শুনে আসি। আহ হ্যাঁ। একদম। পুজো পুজো একটা বাহ। বিষয় নিয়ে কথা হচ্ছে। বলুন দিদির ভাই। হ্যাঁ। গান শুনলাম, দিদির গান এর আগেও শুনেছি। তো একেবারে নজরুলের বিষয় নিয়ে কথা হচ্ছে, মানে একটা মাইথোলজিক্যাল হ্যাঁ, না, বিষয়। দীপাদি যেখানে থাকবে কোনো নজরুলের কথা হতেই হবে, কেন গবের একদম, তো নজরুল, ওর বাইরে তো একেবারে। আমরা যেতে পারি। তবু আমার ইচ্ছে আছে যে দিদিকে বলবো যে তুমি নজরুলের বাইরে একটা আলাদা গান শোনাও না আমাদেরকে, এটা রিকোয়েস্ট করতেই পারি আর কি। দেখা যাবে সেটা, তুমি এটা আবৃত্তিতে একদম। যাও। তো সুমন ভাই, আমি যে কবিতাটি করছি, সুমন ভাই, আহ সুমন ভাই, কবিতা আবৃত্তি করার আগে আমি একটু অভিনন্দন জানাতে চাই আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন। হ্যাঁ, অনেক ঠিক দর্শক আছে, ঠিক আমাদের আছে। সাথে আছেন, তারা একটু একটু খুশি হবেন আমাদের যে সাথে যেহেতু যুক্ত আছে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সারো ভাই, প্লিজ আমাদের বলেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন আল হেলাল ভাই, অনেক অনেক শুভকামনা সবার জন্য, আপনাকেও শুভেচ্ছা। তারপর যুক্ত হয়েছেন সোনালী বাসু, সুস্বাগতম, আপনাকে অভিনন্দন দিদি। তারপরে আছেন অসংখ্য আমাদের ধন্যবাদ। সাথে আছেন, আবার লিখেছেন আমাদের হেলাল ভাই, কবি নজরুল একজন অসাম্প্রদায়িক চেতনার বাঙালি কবি ও মহাবিশ্ব কবি। ধন্যবাদ। আমাদের সাথে আরো আছেন ফুয়াদ সিদ্দিকী, ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। তারপর আছেন মিলি সিদ্দিকী, ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরো আছেন ইয়াসমিন আক্তার, খুব ভালো লাগছে কথাগুলো, ধন্যবাদ বাহ। আপনাদের সবাইকে। আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন। আমরা এখন ফিরে যাচ্ছি নবারুণ সুমন ভাইয়ের কাছে। আসুন সুমন ভাই। আমি সুমন। যেটি পাঠ করব, এটি কোনো কবিতা নয়, এটি একটি রচনা। সদ্য আমরা দুর্গোৎসব কাটিয়ে উঠেছি, আগামীকাল দীপাবলি, আমাদের আলোর উৎসব। তো সেখানে মাতৃ আরাধনাই হবে, এক মা গেছে আরেক মায়ের আরাধনায় আমরা ব্রতী হব। তো একেবারে আমরা যে দুর্গোৎসব কাটিয়ে উঠলাম সেই ধারাকে বজায় রেখে এবং মাতৃবন্দনা দিয়েই, যেহেতু দিদির গানটাও শুরু হলো আমাদের দীপাবলি নিয়ে, তো সেরকমই একটি রচনা এই মুহূর্তে আমার হাতের কাছে যেটি রয়েছে, কমলাকান্তের দপ্তরের
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা আমার দুর্গোৎসব, তার একটি বাহ। নির্বাচিত অংশ আমি আমার মতো করে পাঠ করছি। কোথায় ফুল পাইলাম বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম। ডাকিলাম সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে আমার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তান কুলপালিকে, ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে। আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো। এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি। তুমি এই অনন্ত জলমণ্ডল ত্যাগ করিয়া এই বিশ্ব বিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো। ইসমা নবরাগরঙ্গিনী, নববলধারিণী, নবদর্পে দর্পিনী, নব স্বপ্নদর্শিনী। ইসমা গৃহে এসো, 6 কোটি সন্তানে একত্রে এক কালে 12 কোটি কর জোর করিয়া তোমার পাদপদ্ম পূজা করিব। 6 কোটি মুখে ডাকিব মা প্রসূতি অম্বিকে, ধাত্রী ধরিত্রী ধনধান্য দায়িকে, নগাঙ্ক শোভিনী নগেন্দ্র বালিকে, শরৎ সুন্দরী চারুপূর্ণ চন্দ্র ভালিকে। ডাকিব সিন্ধু সেবিতে, সিন্ধু পূজিতে, সিন্ধু মথনকারিণী, শত্রুবধে দশভুজে, দশ প্রহরণ ধারিণী, অনন্ত শ্রী অনন্ত কাল স্থায়িনী। শক্তি দাও সন্তানে, অনন্ত শক্তি প্রদায়িনী। তোমায় কি বলিয়া ডাকিব না? ওই 6 কোটি মন্দির, ওই পদপ্রান্তে লুণ্ঠিত করিব। এই 6 কোটি কণ্ঠে ওই নাম করিয়া হুঙ্কার করিব। এই 6 কোটি দেহ তোমার জন্য পতন করিব। না পারি এই 12 কোটি চক্ষে তোমার জন্যে কাঁদিব। এসো মা, গৃহে এসো। যাহার 6 কোটি সন্তান, তাহার ভাবনা কি? দেখিতে দেখিতে আর দেখিলাম না। সেই অনন্তকাল সমুদ্রে ওই প্রতিমা ডুবিল। সেই তরঙ্গ সংকুল জলরাশি ব্যাপিল। জলকল্লোলে বিশ্ব সংসার পুরিল। তখন যুক্ত করে সজল নয়নে ডাকিতে লাগিলাম, উঠো মা হিরণ্ময়ী বঙ্গভূমি, উঠো মা, এবার সুসন্তান হইব, সৎ পথে চলিব, তোমার মুখ রাখিব। উঠো মা, দেবী দেবানুগৃহীত, এবার আপনা ভুলিব, ভাতৃবৎসল হইব, পরের মঙ্গল সাধিব। অধর্ম আলস্য ইন্দ্রিয় ভক্তি ত্যাগ করিব। উঠো মা, উঠো। একা রোদন করিতেছি, কাঁদিতে কাঁদিতে চক্ষু গেল মা। উঠো, উঠো, উঠো মা বঙ্গজননী, উঠো। ধন্যবাদ। ওয়াসাম ওয়াসাম, অসাধারণ, এত সুন্দর লাগলো, খুবই সুন্দর। সুমন, তোমার কণ্ঠে আসলে জাদু আছে, মোহিত হলাম।
খুবই সুন্দর লাগে। তোমার কাছে আবার ফিরে আসবো আমি। তবে এবার ফিরে আসলে এবার নজরুলের একটা আবৃত্তি আমাদের শোনাবো আর কি। আমি দীপাদির কাছে আসছি। দীপাদি, তুমি যেহেতু গবেষণা করছো, তোমার গবেষণা আমরা জানি নজরুলকে সবসময় বলি নজরুল তার নিজস্ব সৃষ্টি 18টা রাগ রাগিনীর বিষয় আশ্রয় তো আছে, কিন্তু নজরুল যে এর বাইরেও একাধারে উনি যে পল্লী গীতি লিখেছেন, উনি যে প্রকৃতি পর্যায়ের গান লিখেছেন, উনি হিন্দি গান লিখেছেন, উনি উনার নিজের সিনেমা রচনা করতে গিয়ে সেই সাপুড়ে ছায়াছবি, সেখানে গিয়েও তিনি গান লিখেছেন, যেটা তোমার হলো আমরা ট্যালর দেখছিলাম একটু হলো মানে আমাদের হলো অ্যাডভার্টাইজমেন্টে একটু হলো গানগুলো গেছে, ছোট ছোট করে একটু ক্লিপ গেছে। বিভিন্ন উনি বড় তো কথা হচ্ছে বিভিন্ন গানের বিভিন্ন স্তর। অঙ্গের হ্যাঁ, বিভিন্ন অঙ্গগুলো মানে বলো বিভিন্ন ধারাগুলোকে বলো। তিনি একত্রে এক জায়গায় হ্যাঁ, সাজিয়েছেন। সেখানে বিভিন্ন আজকে দেখো শাখায় আমরা বিভিন্ন ধারায়, হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ধারায়। এবং আজকে এই আমরা এই যে ধরো এই আড্ডাতে আমরা সবকিছু মিলিত ভাবে সব রকম মিলিয়ে আমরা আড্ডায় বসেছি। যে সেখানে নানান রকমের কবিতা থাকতে পারে, নানান রকমের গান থাকতে পারে, কিন্তু যেহেতু আমি কাজী নজরুল ইসলামকে নিয়ে তা আমার কি বলবো, আমার ধ্যানে জ্ঞানে সবকিছুতেই কাজী নজরুল ইসলামের তার সৃষ্টি। আহ বাহ, এই দীপাবলি উৎসবে আমি এর আগে শ্যামা মায়ের কথা বলেছি। আমি এবারে বলতে চাইছি যে তার প্রেম সম্পর্কে বলতে গেলে তো আমাদের বলতেই হয় যে তিনি যে কবির দৃঢ় বিশ্বাস ছিল যে প্রেম মানুষকে দুর্বল করে না, বরং চলার পথে শক্তি যোগায়। বাহ, তাই তিনি সিন্ধু কবিতায় লিখেছেন, প্রেম করে না দুর্বল, ওরে করে মহিয়ান। তাই তার সবকিছুতেই কিন্তু প্রেম প্রেম একটি মজার বিষয়। আমি এবারে যে গানটি আমি নিবেদন করছি, খুব অবাক লাগবে যে এখানে দীপাবলির কথা বলা হয়েছে। দীপাবলির সম্পর্কে আমরা জানি আমরা আলোর উৎসব, দ্বীপের উৎসব। দীপাবলি অর্থাৎ দ্বীপ, প্রদীপ। আমরা প্রদীপ জ্বালিয়ে আমাদের এই আনন্দ উৎসব পালন করি, সকলের বাড়িতে লাইট জ্বলে। আমরা যেমনি ঈদের সময় চারিদিকে আলো আলোকিত, আবার ক্রিসমাসের সময় আলোয় আলোকিত, আমাদের দুর্গা উৎসবের সময় আলোয় আলোকিত। তো সেই রকম সবকিছুর মধ্যে তিনি প্রেমকে কত সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। বলছেন, আগুন জ্বালাতে আসিনি গো, এসেছি দেয়ালি জ্বালাতে। বাহ, শুধু ক্রন্দন হয়ে আসিনি, এসেছি চন্দন হতে থালাতে। বাহ, ধরায় আবার আসিয়াছি প্রিয়া, তব মুখখানি দেখিব বলিয়া। তাই প্রদীপ হইয়া নীরবে পুরি, তোমারই বরণ ডালাতে। অসাধারণ, এত সুন্দর অসাধারণ। ভাবে পরের পরের কথাগুলো আরো অনেক সুন্দর সুন্দর। আমি একটু শোনাই তাহলে শোনা, গানটি। কিন্তু তোমাকে একটা কথা বলে রাখছি, আমি তুমি গান শোনার পরে এরপরে কিন্তু তুমি আমাদেরকে হিন্দি গান শোনাবে। নজরুলের হিন্দি আমরা শুনিনি এখন পর্যন্ত। হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই হ্যাঁ, অবশ্যই অবশ্যই সেটা একটা অবশ্যই শোনাবা অবশ্যই তুমি। অবশ্যই। এটিও একটি খুব হুম, সুন্দর একটি গান। এই গানটি 1943 সালে সত্য চৌধুরীর কণ্ঠে গানটি প্রথম বাহ, রেকর্ড হয়েছিল গানটি। গাও। আগুন জ্বালাতে আসেনি গো, আমি এসেছি দেয়ালি জ্বালাতে, এসেছি দেয়ালি জ্বালাতে, এসেছি দেয়ালি জ্বালাতে, এসেছি দেয়ালি জ্বালাতে। শুধু ক্রন্দন হয়ে আসিনি, এসেছি চন্দন হতে থালাতে, চন্দন হতে থালাতে, চন্দন হতে থালাতে, চন্দন হতে থালাতে।
ধরায় আবার আসিয়াছি প্রিয়া, তব মুখখানি দেখিব বলিয়া। ধরায় আবার আসিয়াছি প্রিয়া, তব মুখখানি দেখিব বলিয়া। তাই প্রদীপ হইয়া নীরবে ঘুরি, তোমারি বরণ ডালাতে, তোমারি বরণ ডালাতে, তোমারি বরণ ডালাতে, তোমারি বরণ ডালাতে। তব মিলন বাসরে ঘুম ভাঙাইতে আসিনি, তুমি কেন লাজে ওঠো আকুলি, কেন লাজে ওঠো আকুলি। তব রাঙা মুখখানি রাঙাইয়া যাব চলে গো, আমি সাঁঝের ক্ষণিক গধূলি, আমি সাঁঝের ক্ষণিক গধূলি। তব কাজল নয়ন পল্লব ছায়ে, অশ্রুর মতো রহিব লুকায়ে। কাজল নয়ন পল্লব ছায়ে, অশ্রুর মতো রহিব লুকায়ে। ঝরিতে এসেছি ফুল হয়ে আমি, তোমার বুকের মালাতে, তোমার বুকের মালাতে, তোমার বুকের মালাতে, তোমার বুকের মালাতে। এত সুন্দর অসাধারণ যে দিদি, তার, অসাধারণ। এত সুন্দর তার কথার বর্ণনা, প্রেম, একদম এত সত্যি সুন্দর কথাই। প্রেম। দীপাবলিকে দেয়ালির প্রদীপ জ্বালানোকে প্রেমের সাথে ইনি কিভাবে এত সুন্দর একটি গান সৃষ্টি করলেন। সত্যি কথাই এইগুলো সচরাচর আমরা শুনি না, শুনে থাকি না। আর তার এমন এমন অনবদ্য সৃষ্টি আমার চেষ্টা আমরা আপনাদের সকলকে আমরা সংযুক্ত শোনানো। আছি হ্যাঁ, আমরা সংযুক্ত আছি উৎসব টেলিফিল্মের আজকের শুক্রবারের আয়োজনে। আমরা দ্বিতীয় এপিসোড চলছে আমরা এসো উৎসবের আড্ডায়, এই অনুষ্ঠানে আপনাদের সামনে আছি। এখানে আমরা কিছু গান নিয়ে কথা, আবৃত্তি নিয়ে কথা। আমাদের মাঝে দুজন অতিথি আছেন আজকে, সুমন এবং দীপা দাস, সেই সাথে আমাদের উৎসব টেলিফিল্মের প্রধান সমন্বয়ক সারজান সিদ্দিকী। আজকে আমরা গান শোনাব দিদি। আমি বোধহয় ওই ছোট্ট ছেলেটার কাছে আবার একটু যাই, ও তো অসাধারণ কণ্ঠ, ও মানে মোহিত হতে হচ্ছে, মানে এত সুন্দর করে ও আবৃত্তি করছে। মানে ও যদি গল্প বলে তাও বোধহয় আবৃত্তির কাছেই চলে আসবে, আবৃত্তি হবে। ওই জন্য আমি বলছিলাম ছোট গল্প আজকাল আবৃত্তির মতোই। এবং সত্যিকারের কথা সেটাই ভালো লাগা। তোমার কাছে আমার একটা আবেদন ছিল যে আমাদের জন্য, শ্রোতাদের জন্য যদি একটা নজরুলের একটা আবৃত্তি করো এই মুহূর্তে আর কি। এই মুহূর্তে আমার হাতে নজরুলের সেরকম কিছু নেই, এবং আমি একদম অকপটে এটা স্বীকার করছি, একদম অকপটে স্বীকার করছি। রবীন্দ্রনাথের আছে, তাহলে দাও। হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। না না, আমি একটা জিনিস স্বীকারও করে দিই, এটা আমার একটা দুর্বলতাও বলা যেতে পারে, যদিও এটা খুব লজ্জার। আমি নজরুলের কবিতা ভীষণ ভীষণ ভাবে
মানে ভয় না না পাই, না না না। মানে বলা যেতে পারে এটা আমার। কেন মানে ভয় পাই কেন? মানে আমি কিন্তু প্রচন্ড ওনার গান কিন্তু আমি ভীষণ ভালোবাসি, নজরুলের গান, কিন্তু এটা বলাটা উচিত নয় আমি জানি, কিন্তু তবু স্বীকার করতে তো অসুবিধে নেই। আমি যখনই আমাকে কবিতা সিলেকশন করতে বলা হয় বা কিছু, আমি আধুনিক কবিতা করি, আমি রবীন্দ্রনাথের কবিতা করি, আমি প্রেমেন্দ্র মিত্র করি করি, কিন্তু নজরুল বললে পরে আমি না মানে দুপা পিছিয়ে আসি। কোথাও যেন আমার মনে হয় নজরুল মানে তাহলে কোথাও একটা না সমস্যা হতে পারে হয়তো। নজরুলের কবিতায় যেটা আমার ভীষণ ভাবে মনে হয়, মানে সেই স্পর্ধা এবং সেই মানে গান করতে গেল নজরুলের একটা মনে হয় যেন কোথাও স্পর্ধার প্রয়োজন। কারণ মানুষটাকে বিচার করা বা মানুষটার যে লেখনী, তার যে ভাবনা, সেটাকে আমরা তুলে ধরবো, এটা বোধহয় ভয়ঙ্কর ধরনের একটা স্পর্ধা। কারণ আমি ওনাকে ভীষণ ভীষণ ভাবে না, মানে আমার কাছে তবু বলা যেতে তোমাকে পারে এক সুমন প্রকার একটা কথা রবীন্দ্রনাথ বলি, এবং হ্যাঁ নজরুল দুটো একটা সুমন, প্লেয়ার। আমি একটা কথা বলেছি, যেহেতু তুমি বাংলা সাহিত্যের ছাত্র, বাংলা সাহিত্য নিয়ে তুমি পড়াশোনা করছো এবং করেছো, অলরেডি মাস্টার্স কমপ্লিট করেছো, আমার যেটা আমি বলবো, তবুও এই বাংলার ভাষাভাষীর, বাংলা সংস্কৃতির জন্য এবং বাংলার সাহিত্যের জন্য এই যে দুই দিকপালকে, দুই কালজয়ী মানুষকে, একদম একজন একদম। নজরুল রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমাদের বাঙালিত্বকেও আমরা ভাবতে হয় পারি না, না। একদম হয় না, কাছাকাছি একদম হয় না। থাকতেই হবে। কারণ আমরা একদম। সকাল থেকে নিয়ে যতক্ষণ আমাদের শ্বাস চলে, রবীন্দ্রনাথ চলে, যতক্ষণ আমাদের ভাবনা থাকে, যে বিশেষ করে যারা আমরা সাহিত্য সংস্কৃতি জগতের মানুষ, আমরা একেবারে সকালে চোখটা মেললেই আমরা রবীন্দ্রনাথকে খুঁজি, আমরা নজরুলকে খুঁজি। পাশাপাশি তো একেবারে। অবশ্যই আমাদের যারা কবিরা আছেন, শামসুর রহমান, নির্মলেন্দু গুণ, এদিকে হলো জীবনানন্দ দাশ, এদিকে হলো অবশ্যই। এবং তোমাদের ওখানকার হলো বিশেষ করে আমরা আমি হলো কেউ কথা রাখি না আমাদের, সুনীল, বলো কে সুনীল কথা, বাবু, সুনীল বাবু, সুনীল গঙ্গোপাধ্যায়, এবং সুনীল বাবু, আরো অনেকেই এখন হচ্ছে শক্তি কবিরা, চট্টোপাধ্যায়, সুনীল অনেকেই আসছে, হ্যাঁ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ অনেকেই হ্যাঁ, একদম। অনেক তো অনেকে অনেকে আমি সকলে। আশা রাখবো, মানে যেহেতু কবিতার আবদার এলো, আমি নিরাশ করব না, আমি অবশ্যই পরবর্তী সময় নজরুলের কবিতা নিয়ে আমি নিশ্চয়ই শোনাবো, এটা কথা দিয়ে গেলাম। এবং এখন যে অসাধারণ। কবিতাটি আমি যে কবিতাটি আমি দুটি কবিতা আমি পরপর করছি, খুব ছোটই কবিতা, বড় নয়, একটি রবীন্দ্রনাথের কবিতা করছি, তারপরে আমার খুব প্রিয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা করছি। বাহ, করো করো, হ্যাঁ। যেহেতু প্রেমের গান হলো, সেহেতু রবীন্দ্রনাথের অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা, যেটি মোটামুটি সবারই জানা, হঠাৎ দেখা। বাহ। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি, লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গোল মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়, শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে,
কিছু মনে করো না। সময় কোথা সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটুকু রইলেম চুপ করে। তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেম নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। ধন্যবাদ। অসাধারণ দুটো, মানে এই কবিতায় দুটো ফিলোসফি আমার খুব মানে নাড়া দেয়। সেটা হলো, একটা হলো যে সময় কোথায় সময় নষ্ট করবার, কি একদম, মানে অসাধারণ কোনো কথা আসলে। অপূর্ব মানুষের অপূর্ব। জীবনে এই একটা জীবনে সময় নাই, আসলে সময় নেই সময় নষ্ট করবার। আর একটা কথা, একদম, যে সব রাতের সব তারাই থাকে সব তারাই আছে, দিনের আলোর আছে গভীরে। এর আলোর কি গভীরে। ফিলোসফি! অসাধারণ, হ্যাঁ, অসাধারণ। অপূর্ব। হ্যাঁ, তোমার দ্বিতীয় আবৃত্তিতে যাই, অসাধারণ। একদম। পরের যে কবিতাটি, এটি আমার অত্যন্ত প্রিয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা, খুব জনপ্রিয় কবিতা, নিজের কাছে স্বীকারোক্তি। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা। আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি। কখনো এর কখনো ওর দখলে গিয়েও ফিরি তোমারই টানে কবিতা। আমাকে নাকি ভীষণ জানে সকলে, তোমার থেকে বেশি কে জানে কবিতা। আমি ভিড়ের মধ্যে ঘুরে বেড়াই, গোপন রাখি সকল শোক কবিতা। আমি শ্মশানে ফুল ফোটাবো, তাই তোমার বুকে চেয়েছি ঢেউ রটাতে। আমি সকল সুখ মিথ্যে মানি, তোমার সুখ পূর্ণ হোক কবিতা। আমি নিজের চোখ উপড়ে আনি, তোমাকে দি তোমার চোখ ফোটাতে। তুমি তৃপ্ত হও, পূর্ণ হও, জালো ভুলোক জালো দুলোক কবিতা। ধন্যবাদ। আহ, কবিতা নীরেন্দ্র চক্রবর্তী, অসাধারণ কবিতা। আসলে মানে তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে পলক ভাই, ধন্যবাদ দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না সুমন আহ, ভাইকে। মানে না না না, ঠিক আছে। কিন্তু আমরা আপনি কি মরুভূমিতে সারোয়ার ভাই, বসে আপনি আছি, কি উত্তপ্ত বালুতে। আম- আমরা মরুভূমির উত্তপ্ত বালুতে বসে আছি, হ্যাঁ হ্যাঁ সেখানে হ্যাঁ হ্যাঁ, আপনি একেবারেই সৌদি আরবের রিয়াদে বসা, মানে অনেক 40 অনেক ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সেখানে বোধহয় আমার তরফ আমার থেকে কাছে বসবাস সুমন আর কি। ভাইয়ের কবিতা এই মরুভূমিটাকেই মনে হয় ঠান্ডা করে দিল। মানে এত সুন্দর, মানে আহ, এক্সিলেন্ট। এবং অসাধারণ। আমাদের আমাদের সাথে সুমন, তোমাকে একটা এবং বিশাল এক্সিলেন্ট পাওনা পাই, তোমাকে তো একটা বিশাল আমাদের অনেক, সাথে। তোমাকে পাওয়া পাইয়ে আর দিল এই আর কি। মজার এটা ব্যাপার আমার হচ্ছে অনেক অসাধারণ অনেক তোমার বড় কবিতা। প্রাপ্তি। রিয়াদ রিয়াদ থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে শাহজাহান চঞ্চল ভাই, উনি একজন কবি আমাদের উৎসবের সাথে আছে, উনি আসবেন ইনশাআল্লাহ নেক্সট প্রোগ্রামে। আহা হা। মাঝ পথে এসে জলসাতে বসে পড়লাম, দীপা দিদির গান, সুমনের আবৃত্তি আবৃত্তি ভালো লাগছে বেশে। কবিতা আর গানের মাঝে কথোপকথন আরেক ভালো লাগা অধ্যায়। সঞ্চালকের প্রমিত কথন জলসাকে রৌদ্র আর ছায়া দুয়ের মধ্যে রাখছেন।
ধন্যবাদ শাহজাহান ভাইকে। মানে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো এবার দীপাদির কাছে যাই। দীপাদি, তোমাকে আগে বলেছিল যে আমরা এবার নজরুলের যে ঝুমুর, তুমি একসময় বলছিলে যে ওর তো অনেক অঙ্গনে তার সঙ্গীত নিয়ে তার নাড়াচাড়া। উনি তো একদম গ্রামোফোন তো আর তাকে এমনি সেলুট করে না। সেই তার সেই তার যে সেই দখল ছিল, হ্যাঁ সেটাই আর কি, হিজ মাস্টার্স ভয়েস। হ্যাঁ, এখন সত্যি তাই, সত্যি তাই। সেই গ্রামোফোনের তার যে সৃষ্টি এর অসাধারণ। তাই আমি সত্যি কথা বলতে আমাদের আমাদের দর্শক শ্রোতাদের জন্য তুমি আজকে আগে একটা হিন্দি গান আমাদেরকে শোনাবো, যে নজরুলের হিন্দি গানের দখল ছিল কেমন, সেখান থেকে নিশ্চয়ই। একটা শুনতে হ্যাঁ, চাই তোমার সব কাছে। থেকে বড় কথা হচ্ছে অনেক অনেক ধন্যবাদ জানাই। এর আগে আমাদের যিনি দর্শক শ্রোতা চঞ্চল ভাই, ওনার সাথে আমার একটা অনুষ্ঠান করার সৌভাগ্য হয়েছিল। উনি সঞ্চালনা বাহ, করছিলেন। ভীষণ ভালো মানুষ, আপনাদের সৌদি আরবের। ভীষণ ভালো লাগলো যে উনি এখানেও অনুষ্ঠানটা শুনছেন। অনেক অনেক ধন্যবাদ। না, উনি আমাদের সাথে আছেন শুধু দিদি, দর্শক শ্রোতা। উনি আমাদের সাথে আছেন। আচ্ছা অসাধারণ, আচ্ছা আচ্ছা, খুব ভালো অসাধারণ। খুব ভালো। খুব ভালো লাগলো। আরো চেনা পরিচিত না মানুষরা খুব যদি ভালো, আরো বেশি থাকে না খুব ভীষণ ভালো ভালো লাগবে। লাগলে হবে না দিদি, খুব ভালো লাগে না। তুমি তোমার মতোই, তুমিও যেমন আমাদের, উনিও আমাদের। হ্যাঁ, মানে সুমনও উনি আমাদের। নিশ্চয়ই এত নিশ্চয়ই। ভালো একজন দর্শক দিদি, বলতে হয় যে উনি এত ভালো হ্যাঁ একজন দর্শক। আমি যখন সৌদি আরবে প্রথম মঞ্চনাটক ডিরেকশন দেই আমার গুরু এস এম সোলেমানের খেপা পাগলার পেঁচাল, সেইখানে এই নাটকটা আচ্ছা শেষ হওয়ার পরে উনি সরাসরি মঞ্চে উঠে আমাকে জড়িয়ে ধরলেন এবং মানে আচ্ছা। কি বলবো যে সে আনন্দ আমার, যে বলতেছে আমি আজকে প্রায় 40-45 বছর পরে রিয়াদে সারোয়ারের শরীরে এস এম সোলেমানের গন্ধ পাচ্ছি। যে ওনার এই ও উক্তি হো, মানে আমার জন্য এটা বিশাল, মানে এটা মানে একজন আমার কাছে একজন এটা নোবেল শিল্পীর প্রাপ্তির কাছে, মতোই। একদম একদম একজন শিল্পীর কাছে এত বড় একটা মানুষের সাথে, তার আহ, সাথে মেলানো এই ব্যাপার, কথাটা শুনলেই নিজেকে অনেক ধন্যবাদ, বেশি গর্বিত বোধ করা যায়। থ্যাংক ইউ সেটাই কৃতজ্ঞতা থ্যাংক ইউ। কৃতজ্ঞতা। অসাধারণ, আমি অসাধারণ। যেটা বলতে চাইছিলাম, পলক ভাই যেই বললেন যে কাজী নজরুল ইসলাম সম্পর্কে, তার হিন্দি সৃষ্ট রচনা নিয়ে কিন্তু আমার একটি গবেষণা চলছে। বাহ, আপনারা সকলেই জানেন যে কাজী নজরুল ইসলাম প্রায় 150টির মতো তিনি হিন্দি সঙ্গীত রচনা করেছেন। তার হিন্দি বাহ, সঙ্গীত রচনা, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের ভারতবর্ষে প্রায় 70% মানুষ কিন্তু হিন্দি বোঝেন এবং বলতে পারেন। কিন্তু 1933 সালে, 1937-38 সালে, সেই সময়ে প্রমোদা দেবী, সিতারা দেবী, আহ কানন দেবীর মতো শিল্পীরা, সেই সময়ে তাদের মতো মানে স্টার, সেই জগতে তারা উজ্জ্বল নক্ষত্র, তাদের মতো অ্যাবসলিউট। হিন্দি ভাষাভাষী মানুষ বা যারা শিল্পী এবং সেই সময় যারা স্টার, তাদের তারা কাজী নজরুল ইসলামের গান রেকর্ড করেছেন। তাহলে এটি কি একটি বিরাট বড় দিক, যেই দিকটি আমরা সেইভাবে হিন্দি ভাষাভাষী মানুষের কাছে কিন্তু তার সৃষ্ট সেইভাবে আমরা তুলে ধরতে পারিনি, এবং আমি মনে করবো সেটি আমাদের ব্যর্থতা। আমার এই একটি বিষয় বিশেষ দিক, যে দিকটি আমি শুরু করেছি আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা, সহযোগিতা, সবটাই আমার আশীর্বাদ, যেটাই হচ্ছে না যে শিওর। আহ আমি চেষ্টা করছি তার যে মানে এমন অনবদ্য সৃষ্টি কিছু হিন্দিতেও ট্রান্সলেট করা, আপনাদের শোনাবো। আগে তার সৃষ্ট হিন্দিতে রচনা একটু শোনাই, তারপর আমি যেইগুলো আমরা হিন্দিতে ট্রান্সলেশন করা শুরু করেছি সেই রকমই এমন একটি জিনিস আপনাদেরকে একটু শোনাবো। সেটি হচ্ছে প্রথম যে ঝুমুরঙ্গের গান 1937 সালে প্রথম বাংলায় রেকর্ড হয়েছিল, বিখ্যাত একটি জনপ্রিয় ঝুমুর গান। ঝুমুর গানটি হচ্ছে এই রাঙামাটির পথেলো। ঝুমুর আহ, কিন্তু অসাধারণ। ভারতের এক বৃহত্তর ভৌগোলিকের ক্ষেত্র জনমানুষের জীবনের গান। ঝুমুর কিন্তু আমাদের ভারতবর্ষের অনেকগুলো জায়গাতে এই ঝুমুর বর্তমান রয়েছে। সেই ঝুমুর সঙ্গীতকে কাজী নজরুল ইসলাম তার বৈশিষ্ট্যগুলোকে বজায় রেখে সৃষ্টিতে তার বাণী এবং সুরের তিনি মিশ্রণ ঘটিয়েছেন। এমন একটি গান, যে গানটি জনপ্রিয়, গানটি 1937 সালে প্রমোদা দেবীর কণ্ঠে এপ্রিল মাসে রেকর্ড হয়েছিল HMV থেকে।
পরের বছর 1938 সালে এই গানটি হিন্দিতে ঝুমুর গানটি রেকর্ড হয়েছে প্রমোদা দেবীর কণ্ঠে। বাহ, সেই এমন একটি গান, সেই গানটি আমি সকলকে শোনাচ্ছি। এটি বাংলাটি সবাই অনেকে জানেন, কিন্তু হিন্দিটা কিন্তু সত্যি অনেকেই আমরা শুনিনি। এই রাঙা মাটির পথে এলো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, বাঁশি বাজে বুকের মাঝে লো মন লাগে না কাজে লো, বাজে বুকের মাঝে লো মন লাগে না কাজে লো, রইতে নারী ঘরে হলো প্রাণ হলো উদাসী লো, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। बन में सुन सकीरी पिया पिया बोले बांसुरिया, पिया पिया बोले बांसुरिया, सखी कौनो बंसी बजाए घर में ना रह जाए, कौनो बंसी बजाए घर में ना रह जाए, मन भरे उदास सखी नहीं माने जिया रे, पिया पिया बोले बांसुरिया, पिया पिया बोले बांसुरिया। निराला ढंग बाजे मृदंग मोर पापिया बोली री, मोर पापिया बोली, निराला ढंग बाजे मृदंग मोर पापिया बोली री, मोर पापिया बोली, चरण में छन जागे तन मन संग प्राण डोली री, चरण में छन जागे तन मन संग प्राण डोली री, प्रेम से मते वाली भरी, प्रेम से मते वाली भरी, चांद की आँखिया रे, चांद की आँखिया, प्रेम से मते वाली भरी, चांद की आँखिया रे, पिया पिया बोले बांसुरिया, पिया पिया बोले बांसुरिया, बन में सुन सकीरी पिया पिया बोले बांसुरिया। सखी पहनो नील साड़ी चूड़ा बांधो मनोहारी, सखी पहनो साड़ी चूड़ा बांधो मोहनहारी, जहाँ बने बारी चले करके सिंगार, चरण में गजरी गले में चंपाहार, नाचूंगी उहा के साथ, नाचूंगी उहा के साथ, नाऊंगी रसिया रे, पिया पिया बोले बांसुरिया, पिया पिया बोले बांसुरिया। एया रंगा माटिर पाटत फुलो मादल बाजे बाजे बाहर बाही, मादल बाजे बाजे बाहर बाही, बाही बाजो बुकुर बाजाते मन ना लागे कामोते, बाजो बुकुर बाजाते मन ना लागे कामोते, থাকিব নোৱাৰি ঘৰত আজি গান হলো দাহি মোর, পিয়া পিয়া বলে বাঁসুরিয়া, পিয়া পিয়া বলে বাঁসুরিয়া। এই রাঙা মাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। অনেক অনেক ধন্যবাদ। শেষে আপনাদের যে ভাষাটি শোনালাম যে অহমিয়া ভাষাতে,
অহমিয়া অহমিয়া ভাষাতেও ভাষা। ট্রান্সলেশন, হ্যাঁ, ট্রান্সলেশন করা হয়েছে এই গানটি। তাই অহমিয়াতেও আসলে শোনালাম। সত্যি আহ কথাই। বলো দাদি, বুঝলি, বলো বলো। হ্যাঁ, হুম। বলছিলাম যে তার ঝুমুর রঙের গান সেটি এই হিন্দিতে রয়েছে, এটা কিন্তু অনেকেই জানেন না, সেই কথাটাই বলার। অসাধারণ, আহ অসাধারণ, অসাধারণ। যেতে চাই মোদ্দা কথা যে উনি যে তুমি বললে 160টার মতো তো তার হিন্দি গান রচনা করা আছে, এটাও তো একটা 150-র তথ্য। উপরে, হ্যাঁ 150-র উপরে আছে, হ্যাঁ। 150-র উপরে। 150-র তো উপরে তার এটাও একটা গান। তথ্য যে নজরুল সেই কাজটাও করে গেছেন, সেই ভাষাতেও গান লিখে গেছেন। এবং এবং সেই সময় সত্যি কথা বলতে কারণ দেবী কেন সকলেই চাইতেন ওনার কাছে কখন নজরুলের কাছে বসা যায়, নজরুলের গান শোনা যায় এবং নজরুলের গান গাওয়া যায়। এই যে ওনার যে দখল, ওনার যে মানে সঙ্গীতের প্রতি তার যে আকর্ষণ, তার যে দক্ষতা এবং মানুষকে যে আকৃষ্ট করে এবং নব নব সৃষ্টির যে আবহ, সেটা অসাধারণ। সেই জন্যই সবসময় তার শুধু কাছে তাই গুনগুন নয় যে করেছে কাজী সকলে। নজরুল ইসলাম তো তার শাস্ত্রীয় সঙ্গীতের তার যে একটা দক্ষতা, এবং তিনি নিজে রাগ সৃষ্টি করেছেন, সেইগুলো মোটামুটি আমরা যারা সঙ্গীত চর্চা করি আমরা সবাই জানি। কিন্তু আহ, এই ধরনের কিছু বিষয়, যে কাজী নজরুল ইসলাম রাখালিয়ার গান লিখেছেন, ইস, ঘুম পাড়ানি গান লিখেছেন, হাস্যকৌতুক গান লিখেছেন, পল্লীগীতি লিখেছেন, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, লিখেছেন, হ্যাঁ। সারি, হুম। সব রকম ওই যে ভাবে, মানে এমন মানে তিনি। পল্লীগীতি যেমন হলো, পল্লীগীতি যেমন পদ্মার ঢেউ রে, এই এরকম সুরের আমি আমি যেটা বলবো দিদি, সত্যিকার কথা, দেখো সময় কিভাবে চলে যায়, তাই না? ভেবেছিলাম যে সত্যি তাই। 1 ঘন্টা প্লাস প্লাস আমি নিয়ে একটু হয়তো, কিন্তু আমি একটু বিরক্ত করি। শাহজাহান চঞ্চল ভাই দিদির কাছে একটা আপত্তি জানিয়েছেন, আবেদন। কে দিল খোপাতে ধুতরা ফুল? তোরা ফুললো, কে দিল ধোতা, কে দিল খোপাতে ধুতুরা ফুল, কে দিল খোপাতে ধুতুরা ফুল, কে দিল খোপাতে ধুতুরা ফুল। সত্যি যে এই ঝুমুর রঙের গানগুলো যে এমন একটা মানে মানে নৃত্যের তালে তালে যেমন একটি আমাদের যে একটা ভেসে যাওয়ার মতো, ঠিক ঝুমুর রঙের গানও কিন্তু তাই, যে ঝুমুর গান শুরু হলে পরে কেউ কারোর ভেতরে সেই নৃত্য আসবে না, সেই নৃত্য ভঙ্গি আসবে না, সেটা কিন্তু হতে পারে না। খুব ভালো লাগছে। আর পলক ভাই কি গান আমরা কিছু শুনতে পারবো না? পলক ভাই, তোমার কবিতা বা গান একটা কিছু তো আমরা তুমি যদি বলো, চাইবো। তোমরা যদি বলো, আমি একটু শুনিয়ে দিই আর কি। কারণ সময় তো হ্যাঁ, শেষ হয়ে এসে আমি হালকা করে, আমি সবসময় মনে করি কি, আজকে তো সুমনের সামনে আমি ঘটা করে হলেও আমার লেখা একটা কবিতা একটু আবৃত্তি করবো, সাথে গানের দুটো চরণ শুনিয়ে দেবো। আমার একটা কাব্যগ্রন্থ, তুমি আমার কবিতা, তোমরা জানো এবারে আমার বই মেলাকায় বই আসছে। এ অবধি আমার কাব্যগ্রন্থ প্রায় 18টা বেরিয়ে গেছে, 17 নাম্বার 19 নাম্বারটা হয়তো পাইপলাইন আছে। যাই হোক, একটা কাব্যগ্রন্থ তুমি আমার কবিতা, সেখান থেকে একটা চরণ করে আমি সুমন তোমার কাছেও আমি চাইবো যে আমার আবৃত্তির বিষয়টা জানার জন্য আর কি। যাও, ভালো লাগতেও পারে। শেষ চিহ্ন। না ঝরুক শব্দ বৃষ্টি, না ঝরুক শব্দ বৃষ্টি, এবার আমি আকাশেই চাষ করব আমার মননের ক্ষেত। তারাদের মতো ফুটবে আমার কবিতার ফুল, যে ফুলের পাপড়িতে আলোরায় ছড়াবে চিন্তার প্রাকৃত গন্ধ। সে গন্ধে ভাসবে নির্জন জ্যোৎস্না রাত, ভাসবে বেতসী বাতাস সাগরের মুখোমুখি। না থাকুক প্রেয়সী মুখ, প্রেমের জন্য এবার আমি জায়নামাজেই ছড়াবো আমার অশ্রু বৃষ্টি। ঘুমন্ত বীজের মতো সেখানে সিক্ততায় জন্ম নেবে স্বর্গীয় জৈতুন, যার পবিত্র রসে জুড়াবে আঘাতে প্রতিঘাতে স্ফুলিঙ্গের পোড়া হৃদয়, জুড়াবে অনুতাপের ঘায়ে জমানো পুরাতন জ্বালা। না বাজুক অন্তরিক্ষের গান, না বাজুক অন্তরিক্ষের গান, এবার আমি সময়ের ছিদ্রেই খুঁজবো অদৃশ্য মিলনের সুর। যে সুরের মূর্ছনায় পাহাড়ি ঝর্ণায় দোল খাবে সাগরের ঢেউ, যে ঢেউয়ের অনুক্ষণ শব্দ ছন্দে থাকবে প্রশংসার জিকির, থাকবে বেলাভূমির মায় জড়ানো
জোয়ার ভাটায় শেষ চিহ্ন। ধন্যবাদ তোমাকে। এটা শুনিয়ে দিল। আর ছোট্ট করে, যেহেতু একটু নজরুল আর রবীন্দ্র নিয়ে খুব একটু গুরুগম্ভীর আলোচনায় ছিলাম, এবার একটু হালকা একটা তোমাদের একটা হেমন্ত গান ছোট্ট করে শুনিয়ে দিয়েছি। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে। মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি, মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি, দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাকি। মুছে যা দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে। সে এক নতুন দেশে দিনগুলো ছিল যে মুখর কত গানে, সেই সুর কাঁদে আজি আমার প্রাণী ভেঙে গেছে, ভেঙে গেছে, ভেঙে গেছে আর সেই মধুর মিলন মেলা, ভেঙে গেছে আর সেই হাসিয়া রঙের খেলা। কোথায় কখন কবে কোন তারা ঝরে গেল, আকাশ কি মনে রাখে। মুছে যা দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে। বাহ, ধন্যবাদ। চমৎকার। অপূর্ব, অপূর্ব, অপূর্ব। দেখো এখন হয়েছে কি, আমাদের আসলে আমরা যেগুলা এত ভাস্ট সাবজেক্ট নিয়ে আমরা বসি, আসলে 1-1.5 ঘন্টা এগুলা সমাধান করা সম্ভব নয়, অতৃপ্তি থেকে যায়। আর বিশেষ সম্ভব করে দীপাদির মতো একেবারে। মানুষকে নিয়ে বসে 1-1.5 ঘন্টায় কি কথা বলবো। আর সুমন্ত সেখানে আর বাড়তি মশলা, কি চমৎকার। এবং সিদ্দিক ভাই, সারোয়ার জান সিদ্দিক আমাদের অনেক উৎসাহ জুগিয়েছেন। শ্রোতারা আমাদের সাথে ছিলেন। আগামী এপিসোডে আপনাদের সাথে আবার সম্মুখীন হব কোনো একটা পরিসরে। আবার শুক্রবার আসছে। আবার দীপিদি, তোমাকে আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম, আবার কোনো সময় ডাকবো। সুমন, তোমাকেও তাই। সিদ্দিক ভাই, আপনার যদি কোনো কিছু বলার থাকে দর্শক শ্রোতাদের ব্যাপারে এবং তারা কারা সংযুক্ত ছিলেন বলে আমাদেরকে আপনি সমাপ্তি টানতে পারেন আমাদের কথা বলে। আর কাল সকলকে আমি আমার তরফ থেকে এই মঞ্চ থেকে কালকে তোমাদের দীপাবলির শুভেচ্ছা সকলকে রইল তোমাদের জন্য। ধন্যবাদ পলক ভাই। আমি দীপা দিদিকে বলবো যে আপনি দর্শকদের কাছে বিদায় দিতে পারেন, আপনি কিছু বলার থাকলে বলতে পারেন। সত্যি কথাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। যে এই উৎসব টেলিফিল্ম এসো উৎসবের আড্ডায় মাতি, আর যে অপসংস্কৃতির বিরুদ্ধে সংস্কৃতির লড়াই, সেখানে দাঁড়িয়ে যেখানে প্রবাসী থেকে তিনি সৌদি আরবের মতো ওই জায়গায় থেকে
সেই এক উল্টো মেরুর পথে যে মরুভূমিতে উনি রয়েছেন, সেখানে তিনি বাংলা সংস্কৃতিকে নিয়ে এইভাবে চর্চা করছেন এবং সব বাঙালিকে একত্র করে একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছেন। অনেক অনেক ধন্যবাদ জানাই সিদ্দিকী ভাই। কাজী নজরুল ইসলাম তিনি সবসময় মনে করতেন যে শেষ কখনো শেষ হয় না, শুরু থেকে শেষ, আবার শেষ থেকেই শুরু। আজকে বিদায় নিচ্ছি, আবার আগামী দিনে আবার একই সময় আরেকজন কেউ আসবেন, এটাই হচ্ছে আমাদের প্রকৃতির নিয়ম। তার একটি দু লাইন একটি গানের দিয়ে বিদায় নিচ্ছি। এত সুন্দর কথা, সত্যি যে চিন্তা ভাবনাগুলো দেখুন কিভাবে মেলাতে পারে যে আমাদের জীবনটা কতটা বাস্তব, এবং বাস্তব জীবনের সাথে আমাদের সকলকে কিন্তু সম্মুখীন হতে হয় এবং সেটিকেই মেনে নিতে হয়। যাই গো চলে যায়, না দেখা লোকে জানিতে চির অজানায়। যাই গো চলে যায়, না দেখা লোকে জানিতে চির অজানায়। নিরুদ্দেশের পথে মানুষ রথে, নিরুদ্দেশের পথে মানুষ রথে, স্বপনে ঘুমে মনোযথা চলে যায়। স্বপনে ঘুমে মনোযথা চলে যায়। যাই গো চলে যায়, না দেখা লোকে জানিতে চির অজানায়। সাগর জলে পাতাল তলে তিমিরে, অজানা মায়া আছে চিরদিন সে দেশ ঘিরে। সাগর জলে পাতাল তলে তিমিরে, অজানা মায়া আছে চিরদিন সে দেশ ঘিরে। মেঘলো পাড়ায় চাঁদের বুকে, মেঘলো পাড়ায় চাঁদের বুকে, গ্রহ তারা যাই গো চলে যায়, না দেখা লোকে জানিতে চির অজানা। অনেক অনেক ধন্যবাদ, সকলে খুব ভালো থাকবেন। আবারও দিদি মানে আর তোমাকে ছাড়তে ইচ্ছে হচ্ছে না, কিন্তু উপায় নেই। তোমার কণ্ঠে যেন কানন দেবী কানন দেবের হলো রেশ যেন শেষে দিয়ে গেলে আমাদেরকে, অসাধারণ, চিন্তাই করা যায় না। ওরে বাবা, খুব ভালো লাগে। ধন্যবাদ, ভালো থেকো। ধন্যবাদ এবং সুমন, কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসলে সুমন তোমার মাইকটা অতি সাধারণ সুমন তোমার মাইকটা, হ্যাঁ, আমার মতো তোমার অতি সাধারণ, আমার মতো অতি সাধারণ একজন মানুষের ডাকে আসলে আপনারা আসছিলেন। না না, এটা একদম নয়, এটা একদম নয়। আমরা যারা সংস্কৃতি চর্চা করছি, আমরা সবাই ভাই বোন বন্ধু সবকিছু। আমাদের দায়িত্ব কর্তব্য শুধু আপনার নয়, আমাদেরও আছে। আপনি শুরু করেছেন, আপনার সাথে আমরা একই পথে হাঁটছি, এটা হচ্ছে বাস্তব। তাই তো পলক ভাই, কি ঠিক বললাম? না না, অ্যাবসলিউটলি। কারণ আমরা সঙ্গীত সাহিত্যকে ভালোবাসি, এটার মধ্যে তো আর কোনো দ্বিমত নেই। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আমি এখন একটু সুমন কিছু বলবে কিনা? সুমন কিছু বলবে কিনা? হ্যাঁ সুমন, আর তুমি আমার আবৃত্তির কথা বলবা। আমি এতটা ভালোবাসা পেলাম, এতটা মানে কি বলবো, মানে আমি ভীষণভাবে আপ্লুত। এত দূরে বসে আছি প্রত্যেকের থেকে। দিদি হয়তো, দীপাদি হয়তো কলকাতারই, তো সুতরাং বাকি যে দুজন যার আমন্ত্রণে আমার আসা, সারোয়ার দাদার, এবং প্রত্যেকেই আমার থেকে এখানে বয়োজ্যেষ্ঠ, বড়। সৌদি আরবে। হ্যাঁ, একেবারেই। তো সেখানে দাঁড়িয়ে মানে এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি যে এত সুন্দর একটা অপরচুনিটি আমি পেলাম। আর পলক দাদাকেও ভীষণ ভীষণ ভাবে ভালোবাসা আমার। মানে তিনজনকে আমি কি বলবো, আমার কোনো ভাষা নেই বলার মতো। তো আমিও শেষ করি দিদির মতোই। দিদিও যেমন গান দিয়ে শেষ করলো, আমিও আমার বক্তব্য, আমার কবিতাই আমার ভাষা। তো আমিও ছোট্ট করে একটা খুব প্রিয় কবিতা
আমার মল্লিকা সেনগুপ্তের কবিতা দিয়েই শেষ করছি কবিতার আজকের এই অনুষ্ঠান, কবিতা এবং গানের অনুষ্ঠান। এবং এটাও কথা দিচ্ছি, যতবার দাদা আমাকে ডাকবে ততবার আমি আসবো। এবং ভীষণভাবে উপভোগ করলাম, সবচেয়ে বড় কথা একটা এত সুন্দর সন্ধ্যা, মানে মানে এটা সত্যি ভাবা যায় না। কবিতা, আমার কবিতা আগুনের খোঁজে, কবি মল্লিকা সেনগুপ্ত। আমার কবিতা আলোর চাতক, অন্ধকারের মুনিয়া। আমার কবিতা ছোট পরিবার, বাইরে বিরাট দুনিয়া। কবিতা আমার ঘর সংসার, নদী পাহাড়ের গল্প। আমার কবিতা পারমাণবিক, যুদ্ধ অল্প অল্প। কবিতা আমার ঘরের যুদ্ধ, যুদ্ধ শেষের কান্না। আমার কবিতা গণধর্ষিতা, উনুনে চাপানো রান্না। আমার কবিতা দাঙ্গা শিবির, গুজরাট থেকে বাংলা। কবিতা আমার পড়তে বসেছে অবনীর বুড়ো আংলা। আমার কবিতা অসহায় যত, পাগলি মেয়ের প্রলাপ। আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্ত গোলাপ। কবিতা আমার মেধা পাটকার, শাহবানু থেকে গঙ্গা। আমার কবিতা অলক্ষীদের বেঁচে থাকবার সংজ্ঞা। কবিতা আমার বিশ্বায়নের মার্জার সরণিতে। কবিতা আমার সুন্দর বনে হেঁটে যায় মধু নিতে। আমার কবিতা মৈত্রী মিছিল, সমানাধিকার কর্মী। আমার কবিতা পথে পথে ঘুরে অসুখ সর্দি গর্মি। আমার কবিতা ফুটপাত শিশু, গর্ভে নিহত কন্যা। আমার কবিতা ঝড় দুর্যোগ, মহামারী ধস বন্যা। আমার কবিতা যুদ্ধবিরতি, প্রথম চুমুর লজ্জা। কবিতা আমার গর্ভের কোষে নবজাতকের তরজা। আমার কবিতা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার কবিতা রান্নাঘরের উচ্ছে বেগুন কাটে। কবিতা আমার ছেলের দুঠোঁট, বাবার স্মৃতির স্পর্শ। কবিতা আমার দুঃখের ভাষা, প্রিয় বিরহের বর্ষ। কবিতা আমার মর্জি মাফিক, যুদ্ধের সঞ্জয়। কবিতা আমার বার বার হারে, বার বার পরাজয়। কবিতা আমার দিনান্তে ডাল, গরম ভাতের গর্তে। আমার কবিতা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। সেলাম সেলাম জীব কাটা খনা, সেলাম সেলাম জীব খাটা খনা, ব্যাস বাল্মীকি দান্তে। আমার কবিতা আগুনের খোঁজে বেরিয়েছে কাঠ আনতে। সেলাম সেলাম জীব কাটা খনা, ব্যাস বাল্মীকি দান্তে। আমার কবিতা আগুনের খোঁজে বেরিয়েছে কাঠ আনতে। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ দাদা। অপসংস্কৃতির বিরুদ্ধে সংস্কৃতির লড়াই। আমি আসলে যাত্রা শুরু করেছিলাম বলতে গেলে একাই, আর হাঁটতে হাঁটতে আজকে আমার সাথে অনেক আমার সহযোগী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষী। আমি আশা করি এপার বাংলা ওপার বাংলা সহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা আমরা বাংলা ভাষাভাষী আছি সবাই আমার এই অপসংস্কৃতির বিরুদ্ধে সংস্কৃতির লড়াইয়ে যুক্ত হবেন। আমরা প্রতি শুক্রবার ঠিক একই সময়ে আবার আসবো ইনশাল্লাহ আপনাদেরকে এসে উৎসবের আড্ডায়। আগামী শুক্রবার আমাদের সাথে থাকবেন সৌদি আরবের অত্যন্ত গুণী একজন মানুষ, শাহজাদ চঞ্চল, কবি, সাংবাদিক, এবং ওনার সাথে আছেন বাংলাদেশের একজন, আবারও বলতে হয়, নজরুল সঙ্গীত শিল্পী বলা চলে ওনাকে, এবং শিক্ষক
আল হেলাল ভাই, এবং উপস্থাপনায় থাকবেন আমাদের সাথে পংক্তি সাহা এবং আমি। আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, এবং আমাদের সাথে এতক্ষণ সময় ধরে যারা ছিলেন, এখনো আছেন, কমেন্ট লিখেছেন, লাইক দিয়েছেন, সবাইকেই বলবো আপনারা উৎসবের সাথে থাকুন। আমরা আপনাদেরকে আরো সুন্দর সুন্দর, আরো ভালো অনুষ্ঠান উপহার দেওয়ার প্রয়াস ইনশাল্লাহ জানাচ্ছি, আশা জানাচ্ছি। এবং পলক ভাইকে বিশেষভাবে ধন্যবাদ যে উনি আমার সাথে প্রথম থেকেই, মানে এই অনুষ্ঠানটা শুরু করার প্রথম থেকে উনি আমার সাথে আছেন। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, শেষ পর্যন্ত আমরা একসাথে থাকবো দুই ভাই। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা আরো ভালো অনুষ্ঠান করতে চাই, আরো ভালো উপহার দিতে চাই সব দর্শকদেরকে। এই বলেই আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। সবাইকে আবারও অপসংস্কৃতির বিরুদ্ধে সংস্কৃতি লড়াইয়ে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। উৎসব টেলিফিল্মের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।